এই আপু, তুই সবসময় এমন করিস কেন বলতো? আমি আবার কি করলাম? হ্যাঁ, কি করলি মানে? আমি যখনই ঘুমিয়ে থাকি তখনই তুই কিছু না কিছু একটা করে আমার ঘুমটা ভাঙিয়ে দিস। কি শত্রুতা তোর আমার এই ঘুমের সাথে? আসলে তুই এভাবে পড়ে পড়ে ঘুমাস, এটাই আমার সহ্য হয় না। তবে রে, দাঁড়া, আজকে তোর খবর আছে। এই কথা বলে আমি আপুকে ধাওয়া করতে লাগলাম। তখন আপু দৌড়াতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ ভাই, এমন করিস না। আচ্ছা সরি, আর এমন হবে না। আজকে আর তোর কোনো ছাড় নেই। সবসময় তুই এমন করিস। আজকে তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে আমি আপুকে আরও ধাওয়া করতে লাগলাম। তখন আপু গিয়ে আম্মুর পেছনে লুকালো। তখন আম্মু বলতে শুরু করলো, কি রে, তোদের হয়েছে কি? এমন দৌড়াচ্ছিস কেন? তোরা কি এখনো ছোট আছিস? হ্যাঁ, আম্মু, দেখো না, তোমার এই বাদর ছেলেটাই তো আমাকে দৌড়ানি দিয়েছে। এখানে আমার কি দোষ? আম্মু, একদম মিথ্যা কথা। সব দোষ তোমার মেয়ের। তোমার মেয়ে রোজ রোজ আমার ঘুমের 12টা বাজিয়ে দেয়। কি ক্ষতি করেছি আমি ওর, যে সবসময় এমন করে? কি রে মিম, তোর কি সমস্যা? হ্যাঁ, ও ঘুমিয়ে আছে তাতে তোর কি সমস্যা? তুই ওর ঘুম ভাঙিয়ে দিয়েছিস কেন? আসলে আম্মু, আমার না ওর ঘুম দেখলেই হিংসে হয়, তাই তো এমনটা করেছি। আপনারা হয়তো মিমকে বুঝতে পারতেছেন না। আসলে মিম হলো আমার বড় আপুর নাম। আর আমার নাম হচ্ছে প্রিন্স আহমেদ সুজন। বরাবরের মতো আরও একটি গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমার আব্বু একজন বিজনেসম্যান আর মা গৃহিণী। তখন আম্মু আপুর অমন কথা শুনে কানটা ধরে বলতে শুরু করলো, তবে রে, দিন দিন বড় হচ্ছিস আর বুদ্ধিটা যেন হাঁটুর নিচে আছে তোর। ছোট ভাইয়ের সাথে কি কেউ এমন করে? আম্মু, লাগছে, ছেড়ে দাও না প্লিজ, আর এমন করব না। না আম্মু, ছাড়বে না। ও দেখবে একটু পর আবার আমার পেছনে লাগবে। তোরে তো আমি। কি রে, তোর সাহস তো কম না? তুই আবার আমার ছেলেকে থ্রেট দিচ্ছিস? না না, সরি, আর হবে না, এবারের মতো মাফ করে দাও। তোর কোনো মাপ নেই, আজকে তোর কান মলে দেব। থাক আম্মু, এবার ছেড়ে দাও। আমার কথা শুনে আম্মু আপুর কানটা ছেড়ে দিল। আর আপু কান ছাড়া পেয়ে কান ডলতে লাগলো। তখন আমাকে একটা ভেঙচি কেটে দৌড়ে ওর রুমে চলে গেল। তখন আমি আম্মুকে বললাম, দেখছো আম্মু, তোমার মেয়ের কাণ্ড এখনও ভালো হলো না। তুই না ছেড়ে দিতে বললি, তাই তো ছেড়ে দিলাম। থাক, বাদ দাও। কথাই আছে না, গাধাকে যত পেটাও গাধা কি আর ঘোড়া হয়? তোমার মেয়ে হয়েছে অমন। ওকে হাজার মারলেও এমনই হবে। ও আর ভালো হবে না। আমাদের ভাই বোনের মাঝে প্রতিদিনই এমন হয়। আর দোষটা সবসময় আপুরই থাকে, কেননা আপুই সবসময় আমাকে জ্বালায়। তারপর আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে আসলাম। এসে দেখি আমার বন্ধু হামিদ গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলতে শুরু করলো, কিরে বন্ধু, কি অবস্থা তোর? আর অবস্থা, কথা বলিস না। প্রতিদিন আপুর জ্বালাতন, ঠিক মতো ঘুমাতেই পারি না। কেন রে, তোর আব্বু আবার কি করলো? তুই মনে হয় জানিস না। মানে আবারও কি তোকে ঘুমোতে দেয়নি নাকি? হ্যাঁ রে মামা, সেটাই। ঠিকই আছে, তোর আব্বু পারে বটে। শালা, তুই দেখি আমার আপুর সাপোর্ট নিচ্ছিস। তখন আমি মনে মনে বলতে শুরু করলাম, হ্যাঁ নেব না, না নিলে খবর আছে নাকি? যদি জানতে পারে তাহলে তো আমাকেও কচু কাটা করে ফেলবে। কিরে ভাই, তুই মনে মনে কি ভাবছিস এত? আরে না, কিছু না। তা তোর আপু আসেনি? সবই ঠিক আছে। আর না, আসেনি। ওর নাকি কি একটা কাজ আছে, তাই আসেনি। ও, তা কী কাজ আছে রে যে আজকে আসলো না? কিরে ভাই, এত ঝেরা করছিস কেন? ওর কি কাজ আছে না আছে আমি কি জিজ্ঞেস করেছি নাকি? আর তোর এত জানতে হবে কেন? আরে না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, চল ক্লাসে যাই। হ্যাঁ সেটাই, চল। তারপর আমরা ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ করে বাসায় ফিরতে নেব, তখনই একজনের সাথে ধাক্কা লাগে। আমি নিচে পড়ে যাই। আর যার সাথে ধাক্কা লাগে সে আমার ওপরে পড়ে যায়। আমি তো চোখ বন্ধ করে আছি। যখন চোখ খুললাম একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দেখলাম মেয়েটা আমার ওপর থেকে উঠে দাঁড়াচ্ছে। ঠিকই ধরেছেন, আপনাদের প্রিন্স ভাই কোনো মেয়ের সাথেই ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে রোমান্টিক মুডে চলে গেছে। আর অন্যদিকে মেয়েটা কিরে, কানা নাকি? চোখে দেখিস না? এতক্ষণ রোমান্টিক মোডে থাকলেও মেয়েটার এরকম বাজে ব্যবহার দেখে মোটেও আর রোমান্টিক মোড রইল না। তখন আমি বলতে শুরু করলাম, এই যে মিস আন্টি, চার চোখওয়ালা, আপনার সমস্যা কি? হ্যাঁ, এইভাবে বাজে ব্যবহার করছেন কেন?
আর তুই টুকারি করছেন কেন? হ্যাঁ, আপনার কি ন্যূনতম কমন সেন্স নেই যে একজন অপরিচিতের সাথে কেমন করে কথা বলতে হয়? আমার এমন কথা শুনে মেয়েটা রেগে গেল আর বলতে শুরু করলো, কি বলি তুই? আমি আন্টি? আমি 4 চোখওয়ালা? এক গন্ডার। তোকে তো দেখতেই গন্ডারের মতো মনে হয়। আমি কি একবারও বলেছি যে তুই গন্ডার? অ্যাঁ, মেয়েটা বলে কি আমি নাকি গন্ডার? লে হালুয়া, এটাও শুনতে হলো। আর বলছে উনি নাকি আমাকে গন্ডার বলেনি। তখন আমি বলতে শুরু করলাম, এই যে মিস বুড়ি, আপনাকে আন্টি ডাকবো না তো কি ডাকবো? হ্যাঁ, আর আপনার 4টা চোখ থাকতেও কি চোখে দেখেন না? হ্যান্ডসাম ছেলে দেখলেই কি গায়ের ওপর পড়তে হয়? হ্যাঁ, কি বলি? আমি বুড়ি? স্যার নিজেই কিনা হ্যান্ডসাম বলছে। দেখ, দেখতে তো পুরোই গন্ডার, সে আবার কিনা হ্যান্ডসাম। হ্যাঁ, মন চায় হাসি পায়। এই দিন দেখার আগে আমি অক্কা পাই না কেন? এই যে শাকচুনি আপা, আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আমাকে কোন দিক দিয়ে আপনার গন্ডার মনে হচ্ছে? হ্যাঁ, আপনার চোখ আছে? এই গন্ডার খাটাস ছেলে, তুই দেখছি আমাকে একটার পর একটা নাম দিয়ে যাচ্ছিস। ইচ্ছে তো করছে তোকে গলা টিপে এখানেই মেরে ফেলি। হ্যাঁ, আমি তো বসে থাকবো তাই না? আসেন দেখি, কাছে এসে দেখেন না, একেবারে কিস করে দেব। এই কথাটা বলেই আমি মুখে হাত দিয়ে ফেললাম। কি বলতে কি বলে ফেললাম। বাপরে বাপ, এই গন্ডার ছেলেটা দেখে আবার লুচ্চাও। ছি। এখানে ছি বলার কি হলো? আমরা এভাবে অনেকক্ষণ ঝগড়া করছি। আমাদের ঝগড়া শুনে কিছুক্ষণ পর দেখলাম আপু নিচে চলে আসলো আর বলতে শুরু করলো, কি রে, তোরা দুজন দুজনকে চিনিস নাকি? আর এভাবে ঝগড়া করছিস কেন? কি হয়েছে তোদের? তখন আমি বলতে শুরু করলাম, জানিস আপু, এই বদমহিলা না আমাকে গন্ডার বলেছে। দেখ তো আপু, আমাকে গন্ডারের মতো মনে হয় কি না? আমার এমন কথা শুনে আপু হাসা শুরু করলো। তখন মায়া বলল, জানিস এই ছেলেটা আমাকে কি বলেছে? আমি নাকি বুড়ি, আমি নাকি আন্টি 4 চোখওয়ালা। আপু তো আমাদের কথা শুনে হাসতে হাসতে শেষ। তখন আমাদের দুজনেরই রাগ উঠে গেল। আমরা দুজনেই আপুকে ধমক দিলাম। তখন আপু বলতে শুরু করলো, আরে তোরা দুজন থাম। আরে মায়া, তুই কার সাথে ঝগড়া করছিস জানিস? এটা হলো সেই প্রিন্স, আমার ছোট ভাই। কি? কোনো ছোটবেলায় কত ভালো ছিল, তেমন ফাজিল হয়েছে কেন? হ্যাঁ, দেখ আপু, এই মেয়েটাকে আমি চিনি না, জানি না, কথাবার্তা ঠিক করে বলতে বল, না হলে কিন্তু। এই থামবি তুই? এটা হলো মায়া, আমার বান্ধবী। তোর হয়তো মনে নেই, সেই ছোটবেলায় দেখেছিলি। আর যা, এখন ঘরে যা, বেশি পেকে গেছিস তাই না? আপুর কথা শুনে আমি কাঁচোমাচো হয়ে গেলাম, কেননা আমি এই মেয়েকে কিনা কিসের কথা বলেছি। এই কথা যদি আপুকে বলে দেয় তাহলে তো সর্বনাশ। তারপর আমি বলতে শুরু করলাম, আচ্ছা ঠিক আছে আপু, আমি যাচ্ছি। যা। ভাই চলে যাওয়ার পর আমি মায়াকে বললাম, কি রে মায়া, তোর আবার হলোটা কি? হ্যাঁ, তুই দেখি আমার ভাইয়ের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিস। তুই তো জানিসই আমার ভাইটা কত ভালো, ওর পেছনে কেউ না লাগলে তো ঝগড়া করে না। কাহিনী কি বলতো? আরে আমি কি জানতাম নাকি যে এটা তোর ভাই? জানলে কি আর ঝগড়া করতাম? আর বলিস না, এমনিতেই মাথা গরম ছিল, তার উপরে তোর ভাইয়ের সাথে ধাক্কা লাগে। তারপর আমি একটু রেগে কথা বলতেই তোর ভাইও রেগে যায়। আর তোর ভাইয়ের এমন কথা শুনেই আমার আরও রাগ উঠে যায়। তাই তো একজোটে ঝগড়া করে বসি। যাই বলিস, একজন আরেকজনকে নামগুলো খুব ভালোই দিয়েছিস। আমার তো শুনেই খালি হাসি পাচ্ছে। আমার ভাইকে রাগিয়ে দিয়েছিস বলেই তো এমন করেছে। হ্যাঁ, বুঝেছি। আর তুই যদি আরেকবার দাঁত কেলানি দিস তো তোকে ঘুষি মেরে তোর দাঁত ভেঙে দেবো। কি রে বান্ধবী, আমার ভাইয়ের রাগ কি আমার উপর খাটাতে চাচ্ছিস নাকি? বেশি কথা বলিস না তো, এমনিতেই রাগ উঠে আছে। আচ্ছা ঠিক আছে, ভেতরে আয়। আমি তো ভয় শেষ। মায়াকে ভুল করে এমন একটা কথা বলে ফেলেছি যা আপু জানলে আমার পুরো 12টাই বাজিয়ে দেবে। টেনশনে তো আমার যায় যায় অবস্থা। তখন দরজার আড়ালে গিয়ে দেখতে পেলাম মায়াপু আর আপু হাসতে হাসতে ভেতরে আসে। আমার তো ভয়ের শেষ অবস্থা, কিন্তু আপু দেখলাম আমার এদিকে আর আসলো না। মায়াপুকে নিয়ে গেস্ট রুমে চলে গেল। এভাবে দেখতে দেখতে আজকের দিনটা পার হয়ে গেল। যদিও সারাদিন ভয়ে ছিলাম যে আপুকে আবার মায়াপু ওই কথাটা বলে দেয় কিনা। তারপর আমি সুযোগ বুঝে মায়াপুর কাছে গেলাম। আমাকে দেখে মায়াপু বলতে শুরু করলো, অনেক পেকে গেছিস তাই না? এখনই ভুলভাল কথা বলতে শিখে গেছিস। আপু আসলে সরি, আমি আসলে তখন ওই কথাটা বলতে চাইনি, মুখ ফসকে বের হয়ে গেছে। আর তুমি আপুর কাছ থেকে জিজ্ঞেস করে নিও, আমি মোটেও অমন ছিলে না। প্লিজ তুমি আপুকে কিছু বলো না।
ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি আমার সাথে লেগেছিস তাহলে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে আপু। তারপর আমি আমার রুমে চলে আসলাম। এখন মনে হয় হাঁপ ছেড়ে বাঁচলাম। উফ, কি ভয়টাই না পেয়েছিলাম। কে জানতো ওইটা যে আপুর বান্ধবী হবে। সে ছোটোবেলায় দেখেছিলাম, এখন কি আর ওটা মনে আছে। তারপর আমি ঘুমিয়ে গেলাম। বিকেলের দিকে আমি ছাদে গিয়ে জিম করছি, তখন দেখি মায়াপু আমার দিকে তাকিয়ে কেমন লোভাতুক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি মায়াপুকে বললাম, এই আপু, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? হাই মেরি চিকনি জান, আমি তো তোমার এই বডি দেখে পাগল হয়ে গেছে। ইচ্ছে তো করছে এখনই কিছু একটা ঘটিয়ে ফেলি। আপুর এমন কথা শুনে আমি তো পুরো হ্যাং হয়ে গেলাম। এই মেয়ে বলে কি? এই মেয়ের কি মাথা খারাপ নাকি? এই আপু, আপনি সব কি বলছেন? হ্যাঁ, কি বডি, কি করে বানালে এমন বডি? এই বডি দেখলেই তো যে কেউ ফিদা হয়ে যাবে। আপু, আপনি কিন্তু এখন আমাকে লজ্জা দিচ্ছেন। লজ্জা দিচ্ছি না চাই, ইচ্ছে তো করছে কোনো একটা ঝামেলা পাকিয়ে ফেলি। মনে মনেই বলতে লাগলাম। উফ আপু, থাকেন তো আপনি, আমি গেলাম। আপনার এই লুচু মার্কা চাহনি আমাকে আর এ জায়গায় ব্যায়াম করতে দেবে না, সেটা আমার বোঝা শেষ। এই কথা বলে আমি ওখান থেকে চলে আসলাম। এই মেয়ে কি পাগল না মাথা খারাপ? কেমন করে আমার দিকে তাকিয়েছিল। হায় রে হায়, আমার এই পিচ্চিটা এত কিউট হচ্ছে যে এখন আর ওর থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না। উফ, কবে যে ওকে কাছে পাবো। ওরে মিম, তো একটা ব্যবস্থা করে দে না, আমি যে তোর ভাইয়ের সাথে থেকে দূরে থাকতে পারছি না রে। এভাবে আজকের দিনটা পার হয়ে গেল। এদিকে রাতে আমি শাওনে রুমে একটা তোয়ালা পরে বের হয়েছে, তখনই দেখি মায়া আমার রুমে নক না করেই ঢুকে পড়ে। আমাকে এমন অবস্থায় দেখে মায়া চিৎকার করে ওঠে, যদিও চিৎকারটা নিচ পর্যন্ত যায়নি। আমি সাথে সাথে মায়ের ঠোঁটে হাত দিয়ে বন্ধ করে দিলাম। তখন আমাদের দুজনের চোখাচোখি হলো, দেখলাম মায়া একদম চুপ হয়ে গেছে। তখন আমি ওর মুখ থেকে হাতটা সরিয়ে বলতে লাগলাম, কী ব্যাপার ম্যাডাম, আপনি আমার রুমে আসবেন তো নক করে আসবেন না? আরে বাহ, তা তুই কি ডোর নক করে কাপড় চেঞ্জ করতে পারিস না? হ্যাঁ, আরে বাহ, আমি কি জানতাম নাকি যে আপনি আমার রুমে আসবেন? আর আমার রুমে আসার আগে সবাই তো নক করে আসে, কিন্তু আপনি তো আসেননি। এই, আমি কি জানতাম নাকি যে তুই এরকম অবস্থায় থাকবি আর আমি নক না করে ভেতরে ঢুকে এমন কিছু দেখতে পাবো? দেখেন, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ও, বেশি বেশি হয়ে যাচ্ছে তাই না? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এটা বলেই আমি ওর তোয়ালেটা টান দিয়ে খুলে ফেলে দৌড় দিলাম। আমাকে আর পাই কি, আমার সাথে লাগা তাই না? দেখ এখন কেমন লাগে, ফাজিল ছেলে কোথাকার, গন্ডার। আমি মায়াপুর এমন কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। এই মেয়ে কি পাগল না মাথা খারাপ? এমনটা কেউ করে? ভাগ্যিস নিচে একটা ছোট প্যান্ট ছিল, না হলে তো আমার মান সম্মান সব চাঁদে চলে যেত। এভাবে আজকের দিনটা পার হয়ে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি হালকা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। ভার্সিটি পৌঁছাতেই দেখলাম আজও হামিদ দাঁড়িয়ে আছে। তখন আমি হামিদকে বললাম, কিরে বাবা, রোজ রোজ তুই আমার জন্য দাঁড়িয়ে থাকিস কেন রে? তোর জন্য দাঁড়িয়ে থাকবো না তো কার জন্য দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, 10টা না 5টা না, আমার একটা মাত্র শালা। তাই নাকি দোলা ভাই? তাহলে চলেন আমার আপুর সামনে গিয়ে এই কথাটা বলেন, দেখি আপনার টুনটুনিতে কত চোর। এই শালা, তুই কি আমাকে ইনসাল্ট করলে নাকি অপমান করলে? হরে ভাই, আমি তোকে ইনসাল্ট করেছি, অপমানও করেছি, এখন তুই আমার কি পাল্টা ছিটতে পারবি? ছির ধুর শালা, তোর লোকে কথাই নেই। তাই নাকি? আমি আরও ভাবলাম তোকে একটা মজার কাহিনী বলবো। থাক, তুই যেহেতু আমার সাথে কথাই বলবি না, তাহলে আর তোকে কাহিনীটা বলে লাভ কি? আরে না, কে বলেছে কথা বলবো না? বল মামা, কাহিনীটা কি? মামা, কাহিনী তো একটা হয়ে গিয়েছে। আরে শালা, এত ভনিতা না করে আসল কাহিনীটা বল। তাহলে শোন, হামিদকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে শালা হাসতে হাসতে শেষ। ওই শালা, হাসা বন্ধ করবি? মামা, হাসবো না তো কি করব বল? ভাগ্যিস তোর ছোট প্যান্টটা ছিল, না হলে তো দেখা যেত তোর ভবিষ্যৎ সম্পত্তি সব দেখে নিত। ওই শালা, আমার কি দোষ বল? ওই আপুর বান্ধবীটা না যে পরিমাণ লুচ্চা, আমি কি জানতাম নাকি যে এমনটা করবে? মামা, আমার তো মনে হয় যে ঝামেলা তো একটা বেঁধেই যাবে। শেষে আবার দেখা যায় কিনা ওর গলায় তোকে ঝুলতে হয়। দেখে শুনে থাকিস মামা, তোর জন্য তো এখন মনে হয় ইজ্জত বাঁচানোটাই তাই হয়ে যাবে। ওই শালা, এমনিতে তো ভয় আছে, তুই আরও ভয় দেখাচ্ছিস। এমনিতেই আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আর ওই মেয়ের যে পরিমাণ লজ্জা, ও যদি আমার ঘাড়ে এসে বসে তাহলে কি আর
আমাকে আস্ত রাখবে? দেখবি আমাকে রেপ করে পুরো খেয়ে ছেড়ে দেবে। মামা, ইজ্জত বাঁচাতে হলে এখনই বাড়ি থেকে ভাগ, না হলে দেখবি কেল্লা ফতে। ওই শালা, আমি কি তোকে আমাকে ভয় দেখানোর জন্য বলেছি নাকি? আমি কিভাবে ওর থেকে ছাড়া পাবো সেইটার জন্য কোনো কিছু সাজেস্ট কর, সেটা বলেছি। মামা, যা শুনলাম এই পরিমাণ লুচ্চার লুচ্চা ওই বেডি, তাতে তো মনে হয় না আমার কাছে কোনো প্ল্যান আছে। তারপরেও শোন, তোকে একটা প্ল্যান বলছি। হ্যাঁ মামা, বল বল, তাড়াতাড়ি বল। এক কাজ কর, ওই মেয়েটা তোর সাথে যে পরিমাণ লুচ্চামি করে তুইও ওর সাথে ওর মতনই লুচ্চামি শুরু করে দিবি। তারপর দেখ ও কি করে। আচ্ছা মামা থাক, আমার একটা কাজ আছে। কেন রে, তুই কি ক্লাস করবি না? আর তুই কার সাথে চ্যাট করছিস? না রে, আজকে ক্লাস করব না, একজনের সাথে দেখা করতে যেতে হবে ইমার্জেন্সি। আর কার সাথে চ্যাট করছি এটা পরে জানতে পারবি। কি জানি রে ভাই, তোর মতিগতি কিন্তু আমার ভালো লাগছে না। আমার তো মনে হচ্ছে তুই কোনো কিছু একটা করছিস যেটা আমাকে বলছিস না। মামা, সময় হোক সবই জানতে পারবি, এখন আমাকে যেতে হবে। থাক তাহলে। এই কথা বলে আমি ওখান থেকে চলে আসলাম। তারপর একটু সাইডে এসে ফোন করলাম। কি ব্যাপার, কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? আরে, আর একটু হলেই তো তোমার ভাইয়ের সামনে ধরা খেয়ে যেতাম। তাই নাকি? ধরা খেলে খেতাম, তাতে কি হয়েছে? আমি কি ভয় পাই নাকি? ভয় কি? তোমাকে পেতে বলেছি, ভয় তো আমি পাই। এই জন্যই আমি তোমার সাথে রিলেশন করতে চাইছিলাম না, কিন্তু তুমিও তো নাছরবান্দা, আমাকে রাজি করালে। আচ্ছা, আমার মধ্যে তুমি কি পেয়েছো? হ্যাঁ, তোমার মধ্যেই তো আমি সব পেয়েছি, যেটা তোমাকে বলেও বোঝাতে পারবো না। কে জানি কি দেখেছো। তুমি আমাকে ভালোবাসো, আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা বলো, কোথায় দেখা করতে যেতে হবে? লেকের পাড়ে চলে এসো, আমি তোমার জন্য ওই জায়গায় অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি আসি। তারপর আমি যথারীতি ওখানে চলে গেলাম। আমাকে দেখে মিম আমাকে জড়িয়ে ধরল। এই কি করছো পাবলিক প্লেসে? এই মেয়েটা এমনই, আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার ভয় হয় যদি আমার বন্ধু আমাদের ভালোবাসাটা না মেনে নেয়। আমি এই রিলেশনে জড়াতে চাইনি, কিন্তু ওর ভালোবাসা আমাকে জড়াতে বাধ্য করেছে। পাবলিক প্লেস তো কি হয়েছে? হ্যাঁ, আমি কি ভয় পাই নাকি? আরে এমন পাগলামো করছো কেন? আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো আর বসো। আর একটু জড়িয়ে ধরে রাখি না, অমন করছো কেন? বিয়ের পরে যত পারো জড়িয়ে ধরো, এখন না। তোমার এই এক কথা, বিয়ের পর বিয়ের পর বিয়ের পর। তাহলে চলো, আমরা আজকেই বিয়ে করব। এই, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, বিয়ে করে খাওয়াবো কি? আর কিছুদিন সময় দাও, একটা চাকরি বাকরি করি, পরে না হয় বিয়ে করব। কিন্তু আমার যে তোমাকে ছাড়া একা একা থাকতে ভালো লাগে না। আর একটু ধৈর্য ধরো যান, আস্তে আস্তে দেখতে পারবে সবই ঠিক হয়ে গেছে। তখন আর তোমাকে আমাকে ছাড়া থাকতে হবে না। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আর এখন বসো, তোমার হাতে ওটা কি? আমি তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি। তাই নাকি? তা তোমাকে এরকম পাগলামি করতে কে বলেছে? আরে বা, বিয়ের পর বুঝি আর ইচ্ছে করবে না রাতে রান্না করে খাওয়াই তোমাকে? আরে পাগলি, সেটা না হয় বিয়ের পরে দেখা যাবে। তা তুমি এখনই এত কষ্ট করতে চাচ্ছ কেন? ভালোবাসার মানুষের জন্য এই কষ্টগুলো কিছুই না, বরঞ্চ এই ছোট ছোট পাগলামি করতেই বেশি ভালো লাগে। বাহ, আমার পরীটা দেখি কথা বলতে শিখে গেছে। উফ, লজ্জা দিও না তো। ও হ্যাঁ, আমার পরীটা দেখি আবার লজ্জা পায়। লজ্জা পেলে তো আমার পরীটাকে আরও সুন্দর লাগে। তুমিও না দিন দিন আমাকে একটু বেশিই লজ্জায় ফেলছো। তারপরেও আমাকে খাইয়ে দিতে লাগলো। এভাবেই দেখতে দেখতে আজকের দিনটা চলে গেল। আমি ক্লাস করে বাসায় আসলাম। বাসায় আসতে আপুকে কোথাও দেখতে পারলাম না। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আর আপু কোথায় গিয়েছে সেটা আমার খুব ভালো করে জানা, কেননা ওরা মনে হয় জানে না যে ওরা চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আমি সবই জানি। আর হামিদ আর আপুর রিলেশনটা কেমন করে হয়েছে এটাও আমার অজানা নয়। হামিদ ফার্স্টে রিলেশনটা করতে চাইছিল না আমার ভয়ে, কিন্তু আপুকে ইমোশনালি ব্ল্যাকমেল করে রাজি করিয়েছে। আর হামিদের সাথে আপুর দেখা আমাদের বাসাতেই হয়েছিল, আমিই নিয়ে এসেছিলাম হামিদকে। আর সেদিন থেকেই প্রথম দেখায় আপু হামিদকে ভালোবেসে ফেলেছে। আর তারপর তো বাকিটুকু আপনারা শুনলেনই, যদিও আমি জানি কিন্তু ওদের বুঝতে দিই না।
বাড়িতে ঢুকেই চিল্লাচিল্লির শব্দ পেলাম। শব্দটা আসে মায়াপুর রুম থেকে। মায়াপুর রুমে দৌড়ে চলে গেলাম। তখন মায়াপুর চিল্লিয়ে বলতে শুরু করলো, তখন আমি রুমে যেতেই আমাকে দেখে মায়াপুর দৌড়ে এসে আমার কোলে উঠে গেল। মায়াপুর এমন কর্মকাণ্ডে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝে উঠতে পারছি না। মায়াপুর এমন চিল্লানি শুনে আর এরূপ দেখে মনে হয় তেলাপোকাও ভয় পেয়ে পালিয়ে গেছে। আর এদিকে মায়াবতী আমার বুকে মুখ লুকিয়ে আছে। তখন আমি বলতে শুরু করলাম, এই যে এবার কোল থেকে নামুন। আপনার চিল্লাচিল্লি শুনে তেলাপোকা কোথাও পালিয়ে গেছে, সেটি কি একবারও খেয়াল করেছেন? এত বড় হয়েছেন আর এখনও কিনা তেলাপোকা থেকে ভয় পান? সত্যি বলছিস তো? দেখ, আমি আসলে তেলাপোকা দেখে অনেক ভয় পাই, প্লিজ মিথ্যে বলিস না। আরে আটার বস্তা, কোল থেকে নামুন। তেলাপোকা তো সে কবেই পালিয়ে গেছে। আর তখন মায়াপু কোল থেকে নেমে আমাকে ছেড়ে দিয়ে বলতে শুরু করলো, কি বলি তুই? আমি আটার বস্তা? তবে রে। এটা বলেই আমি ওর বালিশ দিয়ে ওকে মারতে লাগলাম। ওর মার থেকে বাঁচতে আমি ওর হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে ওর দিকে ঝুঁকে পড়লাম। তারপর ওর মুখের খুব কাছাকাছি মুখটা এগিয়ে নিয়ে গেলাম। আমার এরকম কর্মকাণ্ডে দেখলাম মায়া খিচে ওর চোখ মুখ বন্ধ করে নিল। আমি ক্রমশ ওর দিকে এগিয়ে যাচ্ছি। আমার গরম নিঃশ্বাস ওর মুখে পড়তে লাগলো আর ওর গরম নিঃশ্বাস আমার মুখে পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ আমার হুঁশ ফিরল। আমি ওর চোখ বন্ধ থাকা অবস্থাতেই ওখান থেকে আমার রুমে চলে আসলাম। ওইদিকে মায়া, কিরে, ওর গরম বিশ্বাস কোথায় গেল? আমি মিটমিট করেই চোখ খুললাম। চোখ খুলে দেখি ও নেই। এটা দেখে আমার যেন একটু বেশি রাগ হলো। কেননা আমার কেমন জানি ওর একটু ভালোবাসা পাওয়ার ইচ্ছে জেগেছিল। আর ও কিনা আমাকে এভাবে রেখে চলে গেল। তোর ছেলেটা আসলেই আরে আমি কি পাগল হয়ে গেছি নাকি? এসব ভাবছি আমি এসব। আর এদিকে রুমে এসে আমি ভাবতে লাগলাম একটু আগে কি হতে যাচ্ছিল। ভাগ্যিস কিছু হয়নি, না হলে তো আমার কপালে দুঃখ ছিল। না, আমার ওর থেকে দূরে দূরে থাকতে হবে। আমি যেন কেমন ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। এগুলো ভাবতে ভাবতে আমি গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। কিরে বন্ধু, এখনো ঘুম থেকে উঠিসনি? না রে বন্ধু, তোর ফোন পেয়েই তো ঘুম থেকে উঠলাম। কি খবর তোর? আর এত সকাল সকাল ফোন দিয়েছিস কেন? আরে শালা, কালকে যেটা শিখিয়ে দিয়েছিলাম সেটা কি করেছিস? মামা, আমি ওর সাথে ফ্লার্ট করতে গিয়ে তো অন্য কিছু করে ফেলতে গিয়েছিলাম। ভাগ্যিস হোশ ফিরে এসেছিল, না হলে তো যে কোনো একটা কেলেঙ্কারি হয়ে যেত। কি বলিস মামা, কি হয়েছে খুলে বলতো? শালা শোন তাহলে। তারপর আমি সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে হামিদ বলল, মামা, যা করার সাবধানে করিস। আমার তো মনে হয় ওই মেয়েটা তোকে ভালোবাসে। এই শালা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি যা তা বলছিস? হ্যাঁ, আমি যা তা বলছি না রে মামা, আগে আগে দেখ হতা হ্যাঁ क्या। ধুর হয়ে যা শয়তান। এটা বলেই আমি ফোনটা কেটে দিলাম। তারপর দেখি আপু আমার রুমে আসলো। কি রে, কি খবর? ঘুম থেকে উঠেছিস তাহলে? উঠলাম তো। আচ্ছা আপু, তোকে একটা কথা জিজ্ঞেস করি। বাপ রে বাপ, তুই আমাকে কিছু বলবি, এর জন্য আবার পারমিশন নিচ্ছিস? এত ভালো হলি কবে থেকে তুই? শোন আপু, আমি বরাবরই ভালো ছিলাম। তুই শুধু আমাকে জ্বালাস, তাই তো আমি অমন করি। তুই যদি আমাকে না জ্বালাতি তাহলে তো আমি এমন করতাম না, তাই না? হয়েছে হয়েছে, আর ভালো সাজতে হবে না। কি জিজ্ঞেস করবি সরাসরি বল। আসলে আপু, আমি বলতে চাচ্ছিলাম যে তোর এই শাকচুনি বান্ধবীটা কবে যাবে রে? কেন রে, তুই আবার আমার বান্ধবীকে নিয়ে বললি কেন? আর আমার বান্ধবীকে শাকচুনি বলছিস কেন? শাকচুনি বলছি কি আর সাদে? সবসময় আমার সাথে শাকচুনিগিরি করে। তোকে যেটা জিজ্ঞেস করেছিস সেটা বল। এই তো আর সপ্তাহখানেক মনে হয় থাকবে। ওর মা বাবা চলে আসলেই ও চলে যাবে। যাক, তাহলে ভালোই হবে, আমিও শান্তিতে থাকতে পারবো। উফ, কবে যে শাকচুনিটা চলে যাবে। দেখিস, আবার আমার বান্ধবী চলে গেলে ঘরে বসে কান্নাকাটি যেন না করিস। এখন তো খুব শাকচুনি শাকচুনি বলছিস। শখ কত তোর এই শাকচুনি বান্ধবীর জন্য কান্না করব আমি? আমার বইয়েই গেছে। আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই না? দেখা যাবে তুই কান্না করিস নাকি করিস না। তুই যাবি এখান থেকে? যত সব আজেরা কথা বলছিস। তোর বান্ধবীর জন্য আমি কান্না করতে যাব কেন? তোর বান্ধবী আমার কি লাগে যে তোর বান্ধবীর জন্য আমার কান্না করতে হবে? যত সব আতিক্ষেতা, যা এখান থেকে। আমার এমন কর্কশ কথা শুনে আপু আমার রুম থেকে চলে গেল। এদিকে আমি রেডি হয়ে ভার্সিটি চলে আসলাম। আমার তো ভালোই লাগছে যে 7 দিন পরে শাকচুনিটা চলে যাবে। আমি নাচতে নাচতে কলেজে চলে আসলাম। আমাকে এরকম খুশি দেখে হামিদ জিজ্ঞেস করলো, কিরে ভাই,
এত খুশি কেন তুই? মনে হচ্ছে কোনো খুশির খবর আছে। তোর কি আবার বিয়ে টিয়ে ঠিক হয়ে গেল নাকি? ধুর, তুইও না কি এসব আজে বাজে কথা বলিস। আমার বিয়ে ঠিক হলে তুই জানবি না? আসলে কি হয়েছে, ওই যে শাকচুনিটা আছে না, ও আসলে 7 দিন পর চলে যাবে। এই জন্যই তো আমার এত খুশি লাগছে। ও মা, তাই? আমার তো মনে হয় ও চলে গেলে তোরই কষ্ট লাগবে। কিরে, তুই আর আপু সেম কথা বলছিস? ওর জন্য আমার কষ্ট লাগতে যাবে কেন? ও আমার কে যে ওর জন্য আমার কষ্ট লাগতে যাবে? একটা কথা কি জানো বন্ধু, আমরা অনেক সময় কাছে থাকতে নিজের প্রিয় মানুষটাকে চিনতে পারি না, কিন্তু যখন সে চোখের আড়াল হয় তখন বুঝতে পারি যে সে আমার জীবনে কী ছিল। তুমিও হয়তো এখন বুঝতে পারতেছো না যে ও আসলে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দেখ মামা, এসব আজেরা কথাবার্তা বলবি না তো। এসব আজেরা কথাবার্তা শুনলে মেজাজটা গরম হয়ে যায়। আর তুই আমারে খুব ভালো মতোই জানিস, আমি মোটেও ওরকম করব না। না করলেই ভালো। আচ্ছা ঠিক আছে, ক্লাসে চল। তাই চল। এখানে থাকলে তোর আরও বাজে বকবক শুনতে হবে। আমি মোটেও চাই না তোর বাজে বকবক শুনতে। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় আসতে না আসতেই মায়া বলতে শুরু করলো, কিরে, কি খবর তোর? হ্যাঁ, আমার খবর দিয়ে আপনি কি করবেন? আর রাস্তা ছাড়ুন। আরে বাহ, এত সহজ তোর! কালকের কথাটা কি তোর আপুকে বলে দেবে? ওর এমন কথা শুনে আমি তো তোতলাতে শুরু করলাম। মানে কি বলতে চান আপনি? আহা শোনা গো আমার, কিচ্ছু বোঝো না। কালকে যে তুমি আমার ভয় পাওয়ার সুযোগ নিয়ে কি জানি করতে চেয়েছিলে, সেটাই বলবো। এই যে আপনি কিন্তু এখন উল্টাপাল্টা মিন করছেন। আমি আবার কালকে আপনার সাথে কি করতে নিয়েছিলাম? হ্যাঁ, হায় হায়, ছেলে বলে কাকে? শোনা, নাটক কম ঢাপাও, বেশি নাটক ঢাপায়ও না। ওই আপনি এত মিথ্যা বলেন কেন? আর আমি কি নাটক করেছি? হ্যাঁ, আর কালকে তো কিছুই হয়নি। দাঁড়াও, কিছুই হয়নি তাই না? তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? তোমার আপুকে আগে বলি, তারপর দেখো কিছু হয়েছিল কিনা। বুঝতে পেরেছো সোনা বাবু? এই যে আপনি কিন্তু এখন নিজে নিজে ঝগড়া করছেন। আর এইসব বাবু শোনা মানে কি? হ্যাঁ, আপনি এমন উল্টাপাল্টা কথা বলছেন কেন? হ্যাঁ, উল্টোপাল্টা কথা বলছি কি আর সাধে? তুমি অনেক পেকে গেছো। তাই তো এখন আমার উচিত তোমার আপুকে বলে তোমার 12টা বাজানো। এই না না না, আপুকে কিছু বলবেন না প্লিজ। আই এম সরি। আর কালকে কি থেকে কি হয়ে গেছে ওটার জন্য সরি। প্লিজ এবারের মতো মাফ করে দিন। আর জীবনেও আপনার ধারের কাছেও যাব না। উমা, তাই নাকি? ঠিক আছে, মাফ করে দিলাম। এই পিচি ঝিরিটার মুখের দিকে তাকিয়ে কি মাফ না করে থাকা যায়? যাও, এবারের মতো মাফ করে দিলাম। আর ভুলেও যেন আমার সাথে পাঙ্গা নেওয়া না হয়। যদি আর কোনো দিনও আমার সাথে পাঙ্গা নাও, তাহলে তোমাকে এমন সাহায্য করবো যে তুমি চিন্তাও করতে পারবে না। ঠিক আছে আপু, আর জীবনেও আপনার সাথে লাগছে যাব না। তারপর আমি ওই জায়গা থেকে কেটে পড়লাম। হাঁপ ছেড়ে বাঁচলাম। মেয়েটা কি ডেঞ্জারাস মাইরি! এমন মেয়ে আমি আর দুটো দেখিনি। বিকেলে দেখে আমি গোসল করার জন্য ওয়াশরুমে গেলাম। গোসল শেষ করে যখনই গামছা খুঁজতে যাব, তখন দেখি আমি গামছাটা ভুলে গেছি। তখন আমি চিল্লিয়ে আপুকে ডাকতে লাগলাম। আমার ডাক শুনে মায়া আমার রুমে আসলো। এসে বলতে লাগলো, কিরে, এমন সারের মতো চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? এই দেখেন, আপনি কিন্তু সবসময় আমাকে উল্টাপাল্টা উপাধি দেন। এটা কিন্তু একদম ঠিক না। আহা গো, সার কি সার বলছি বলে সার রেগে গেছে? ধুর, আপনার সাথে কথাই বলবো না। আপনি সবসময় আমার পেছনে লেগে থাকেন। বলি, আমার পেছনে না লাগলে কি আপনার পেটের ভাত হজম হয় না? এতদিন তো একজন জ্বালিয়েছে, এখন তো আপনিও জ্বালিয়ে মারছেন। উফ, আমার জীবনটা পুরোই তেজপাতা। আহা গো, ইমোশনাল ব্ল্যাকমেল তাই না? তোমার ইমোশনাল ব্ল্যাকমেলে আমার কিচ্ছুই যায় আসে না। আর বাবা চিল্লাচিল্লি কেন? আসলে আপু, আমি না গামছাটা আনতে ভুলে গেছি। আর আমার পরনে শুধু শর্ট প্যান্ট। প্লিজ আপু, আমাকে একটু গামছাটা দেবে? আমার এই কথা শুনে মায়া কেমন লোভাতুক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন বলতে লাগলো, হ্যাঁ দেবো তো, অবশ্যই দেবো। তখন আমি মনে মনেই বলতে লাগলাম, দাঁড়া চান্দু, দেখাচ্ছি মজা। এটা বলেই আমি ওর ওপর দিয়ে তোয়ালে বাড়িয়ে দিলাম। তখন ও তোয়ালেটা ধরলো, আর আমি সাথে সাথেই হ্যাচকা টান দিয়ে ওকে ওয়াশরুম থেকে বেরিয়ে নিয়ে আসলাম। ও তাল সামলাতে না পেরে আমার উপরে এসে পড়লো। আর আমরা একজন আরেকজনের চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। হঠাৎ ও বলতে শুরু করলো, সরি সরি সরি, এখানে দোষটা কিন্তু আমার না, আপনার দোষ। আপনি যদি এমনটা না করতেন তাহলে কিন্তু এমন অঘটন ঘটতো না। আমি ওর ওপর থেকে উঠে দাঁড়ালাম। আমার খেয়ালই ছিল না যে আমি শুধু শর্ট প্যান্ট পরে আছি। তখন আমি
ওর দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে মিটমিট করে তাকিয়ে হাসে। তখন আমি নিজের দিকে তাকিয়ে ওর হাত থেকে গামছাটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম আর মনে মনে ওর গোষ্ঠীর ষষ্ঠী উদ্ধার করতে লাগলাম। ফাজিল মেয়ে কোথাকার, কি পরিমাণে ফাজিল হতে পারে, ওকে না দেখলে বুঝতেই পারতাম না। বললামই যে আমি শর্ট প্যান্ট পরে আছি, তারপরও নাকি ওর এখনই ফজলামো করতে হবে। যতটা ফলতু মেয়ে, মেজাজটা সেই পরিমাণে গরম হচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছি না। আয় হায়, চান্দুকে তো শার্ট প্যান্টে দারুণ লাগছে। কবে যে চান্দুটাকে নিজের করে পাবো। মায়া, তুই যে দিন দিন যা লুচ্চা হচ্ছিস, ভাবতেই আমার না অবাক লাগে। এভাবেই দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। এই কয়দিনে মায়া আমাকে যে পরিমাণ জ্বালিয়েছে তা বলার বাইরে, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে মায়া আজকে চলে যাবে। যথারীতি আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন মায়া আমার রুমে এসে বলতে লাগলো, প্রিন্স, প্রিন্স, আয় প্রিন্স, তোর সাথে আমার কিছু কথা আছে। বলেন, কি বলবেন? আসলে আমি তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। জানি না তুই কথাটা কেমন করে নিবি, কিন্তু আমি না বলে যে থাকতে পারছি না। কি হলো আপু, হঠাৎ এত নরম সুরে এভাবে কথা বলছেন? কাহিনীটা কি বলেন তো? আসলে আমি তোমাকে মানে আমি 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 তোমাকে আরে ধুর, কি বলবেন সরাসরি বলেন। এভাবে আমি তোমাকে করছেন কেন? আরে বলছি তো, দাঁড়াও। তারপর আমি চোখ বন্ধ করে ওকে বলতে শুরু করলাম, আসলে প্রিন্স, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। ওর এমন কথা শুনে আমি হাসতে লাগলাম। আপনি কি পাগল হয়েছেন? কী সব যা তা পাগলামো করছেন, আর এইসব কি বলছেন? থুর, মজা নিয়ে না তো। আরে মজা করবো কেন, আমি আসলে সত্যি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি কোনো মজা করছি না। এ আপু, আপনি কি পাগল হয়ে গেছেন? প্লিজ ফাজলামো বন্ধ করুন। কি বলছেন এসব? দেখ, মাথা গরম করাবে না, আমি কোনো পাগলামি করছি না, কোনো মজাও করছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। ওর এমন রাগানো মুখ আর রাগের কথা দেখে বুঝতে পারলাম যে ও আসলেই সত্যি কথা বলছে। তখন আমি ওকে বলতে শুরু করলাম, আপু কি শুরু করেছেন এসব? দেখেন আপু, আমি আপনাকে কখনো ওই চোখে দেখিনি, আর আপনি বা কেমন করে ভাবলেন যে আমি আপনাকে ভালোবাসবো? মাথা ঠিক আছে আপনার? মাথা ঠিক থাকবে না কেন? হ্যাঁ, আমি কি দেখতে খারাপ? আমার সাথে কি তোর যায় না, নাকি তোর সাথে আমার যায় না? হ্যাঁ দেখেন আপু, আমি আপনাকে সবসময় আমার বোনের মতোই বোন মনে করেছি, আর আপনি আমার থেকে সিনিয়র, আর আমি জুনিয়র। এটা কি করে সম্ভব? দেখেন, আমি আপনার কথাটা রাখতে পারবো না। কি রে, সিনিয়র জুনিয়র কি ভালোবাসা হয় না? আর কোথায় লেখা আছে যে সিনিয়র জুনিয়রের প্রেম ভালোবাসা হবে না? আর আমি কি তোকে একবারও বলেছি যে আমাকে তোর আপুর চোখে দেখ? আপু, আপনার সমস্যা কি? হ্যাঁ, অনেক সহ্য করেছি, অনেক জ্বালিয়েছেন আমাকে, তারপরেও কিছু বলিনি আপনাকে, আর এখন কি না এরকম অন্যায় আবদার করছেন? আপনার কি লজ্জা করে না এরকম একটা বাজে প্রস্তাব আমাকে দিতে? কি বলি তুই? আমি তোকে বাজে প্রস্তাব দিয়েছি? এটা কোন দিক দিয়ে তোর বাজে প্রস্তাব বলে মনে হলো? হ্যাঁ, তোকে আমি প্রেমের অফার দিয়েছি, আর তুই কিনা বলছিস আমি তোকে বাজে প্রস্তাব দিয়েছি? বাজে প্রস্তাব না তো কি? হ্যাঁ, আপনি আমার আপুর বান্ধবী হয়ে কিনা আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন? এটা বাজে প্রস্তাব ছাড়া আর কি হতে পারে? আর আমি আপনাকে সব কথা বলে দিয়েছি, এটা কখনো সম্ভব না। আর ফার্দার আমাকে ডিস্টার্ব করবেন না। প্লিজ প্রিন্স, একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে অনেক ভালোবাসি, সেই ছোটোবেলা থেকেই তোকে ভালোবেসে আসছি। প্লিজ আমাকে একটাবার ভালোবেসে দেখ। আমার তো মাথা খারাপ না পেট খারাপ যে আপনার মতো মেয়েকে ভালোবাসতে যাব? হ্যাঁ, আমাকে ভালোবাসতে কী সমস্যা তোর? হ্যাঁ, কি করেছি আমি? কি করেছেন তাই না? কি করেননি সেটা বলেন। জাস্ট কিছুদিন আমাদের বাড়িতে ছিলেন, তাতেই আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছেন। আর এরপর কিনা বলছেন সারা জীবনের জন্য আপনার মতো মেয়েকে আমি আমার জীবনসঙ্গিনী বানাবো? হাউ ফানি! আপনাকে বিয়ে করাচ্ছে আমি সারা জীবন সিঙ্গেল থাকবো, তারপরও আপনাকে বিয়ে করে তো দূরের কথা, বিয়ের কথা চিন্তাও করব না। দেখ, আমি তো তোর সাথে মজা করে অমরটা করছি। আমি তো জানতাম না যে তুই আমার উপরে এমনটা বিরক্ত। তুই একটাবার বলতে পারতি। আরে বাহ, এখন তো দেখছি পোল্ট্রি নেওয়া হচ্ছে। আপনি কি সব কিছু ভুলে গেছেন? হ্যাঁ, আপনি আমাকে কি পরিমাণ ব্ল্যাকমেল করেছেন, আর বলছেন আপনাকে কি না বলবো? আমার ঘরে কটা মাথা? হ্যাঁ, দেখেন অনেক সহ্য করেছি আপনার এই বকবকানি। প্লিজ এখন এইসব সিনকেট করা বন্ধ করুন। শোনা, প্লিজ একটাবার বোঝার চেষ্টা কর। আমাকে তোকে আর কখনো এমন ব্ল্যাকমেল করবো না। তুই যা বলবি আমি তাই শুনবো। প্লিজ, আমি তোর পায়ে পড়ছি, আমাকে ফিরিয়ে দিস না। আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না। আমি যে তোকে অনেক ভালোবাসি, আমাকে একটা সুযোগ দে। আরে ধুর, আপনার এই আজেরা কথাবার্তা রাখেন তো।
আপনার কোনো কথা শোনার টাইম নেই আমার, রাস্তা ছাড়েন, না হলে কিন্তু আজকে আর আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। প্লিজ শোনা, এমন করিস না, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। এই কথাটা বলে আমি ওকে জড়িয়ে ধরলাম। হাউ ডিয়ার ইউ! আপনার সাহস কী করে হলো আমাকে জড়িয়ে ধরার? আমি ঠাস করে একটা ওর গালে থাপ্পড় বসিয়ে দিয়ে কথাগুলো বললাম। ও তখন আমার দিকে ছলছল নয়নে তাকিয়ে রইল। তখন আমাকে বলতে শুরু করলো, তুই আমাকে মারতে পারলি? মারবো না তো আদর করবো, তাই না? অনেক সহ্য করেছি, আর না ফাজলামো পেয়ে গেছেন, তাই না? যখন যা ইচ্ছা তাই করবেন আর আমি তা মুখ বুঝে সহ্য করব। নাটক থাপান আপনি, নাটক। ফাজলামোর একটা লিমিট থাকা দরকার। আজকের পর থেকে যদি আমার সাথে আর আমার সামনে পড়েন তাহলে আমার মরা মুখ দেখবেন। কি, তুই এত বড় একটা কথা আমাকে বলতে পারলি? ঠিক আছে, তুই যা চাস সেটাই হবে। আমি চাই না আমি তোর মরা মুখ দেখি, কেননা আমি যে তোকে অনেক ভালোবাসি। আমি আর জীবনেও তোর সামনে আসবো না। এই কথা বলে মায়া আমার সামনে থেকে চলে গেল। আর দরজার আড়ালে এতক্ষণ দাঁড়িয়ে থেকে আপু সব কথাই শুনছিল। মায়া চলে যাওয়ার পর আপু আমার কাছে এসে বলতে লাগলো, ভাই তুই এটা কি করলি? তুই জানিস মেয়েটা তোর জন্য কতটা পাগল, কত ছেলে যে ওর পেছনে ঘোরে সেটা তুই কল্পনা করতে পারবি না। কিন্তু মেয়েটা শুধু তোকে ভালোবাসে বলেই কাউকে পাত্তা দেয়নি। আর আজ সেই তুই কিনা মেয়েটাকে এত অপমান করলি আর গায়ে হাত পর্যন্ত তুললি। দেখ, মন মেজাজ এমনিতেই অনেক খারাপ আছে, তুই ওর হয়ে ওকালতি করতে আসবি না, মাথা গরম করাবি না আমার। অনেক হয়েছে। আর না, নাটক শুরু করে দিয়েছিস তোরা, তাই না? ফাজলামোরও একটা লিমিট থাকা দরকার। এই কথা বলে আমি বাসা থেকে কলেজে চলে আসলাম। মন মেজাজটাই পুরো খারাপ হয়ে আছে। এই মেয়েকে কীভাবে ভালোবাসবো? ফালতু একটা মেয়ে, সারাক্ষণ শুধু আমাকে তোরের উপর রাখে। ওকে কিনা আমি ভালোবেসে যাব। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই। ভার্সিটিতে এসে আমিদের সাথে দেখা। কিরে ভাই, তোর মন খারাপ কেন? আর এমন রাগি মুড়ে আছিস কেন? কিছু কি হয়েছে? আর বলিস না, ওই মেয়েটার জ্বালায় আর বাঁচি না। এতদিন যে পরিমাণ টর্চার করেছে তাতেই আমি অতিষ্ঠ। আর আছে কিনা বলছে ও আমাকে ভালোবাসে, মানে যাতা। ভালোবাসে? ভালো কথা। তা তুই কি বলেছিস? ভালোবাসে ভালো কথা মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, বারে, আমি তো আগেই বলেছিলাম মেয়েটা তোকে ভালোবাসে, আর এখন তো বলেই দিল। তাহলে তো তোর রাস্তা ক্লিয়ার। তা দাওয়াত পাচ্ছি কবে? হ্যাঁ, আর তুই বা এত রেগে আছিস কি জন্য? এই শালা বেলা বালের বেচাল পারবি না তো? আমি কি তোকে একবারে বলেছি যে আমি ওকে ভালোবাসি? আর তোর এটা কেন মনে হলো যে দাওয়াত খাবি? ফাজলামো করিস তুই? আরে ভাই, এরকম রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে খুলে বলতো। তাহলে শোন। তারপর আমি ওকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে ও বলতে শুরু করলো, বন্ধু, কাজটা তুমি ঠিক করলে না। কেননা তুমি এখন কিছু বুঝতে পারবে না। যখন সময় হবে তখন অনেক দেরি হয়ে যাবে। এখনও সময় আছে, বিষয়টা নিয়ে চিন্তা করে দেখো। দেখ, অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারছি না। আর তুইও যদি এরকম আজে বাজে কথা বলতে শুরু করিস তাহলে কিন্তু তোর সাথেও কথা বলা বন্ধ করে দেব। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলেছি। এখন তুমি ওকে ভালোবাসবে কি বাসবে না সেটা তোমার ব্যাপার। আচ্ছা থাক, আমি আজকে ক্লাস করব না। ডেইলি ডেইলি কি বালের নাটক শুরু করছিস তুই? মেজাজটা গরম করে ফেলিস। এমনিতেই আজকে মন মেজাজ খারাপ। আমার সাথে ক্লাস করবি, আমাকে সান্ত্বনা দিবি, তা না করে বলছিস আজকে কিনা ক্লাস করবি না। যা, তো দু চোখ যেদিকে যায় যা। এ কথা বলে আমি আমার ক্লাসে চলে আসলাম। আর ওইদিকে মায়া প্লিজ ভেঙে পড়িস না, এমন করলে চলে বল? তুই এইটুকুতেই হাল ছেড়ে দিবি? তুই না ওকে ভালোবাসিস? আর তুই তো জানিসই আমার ভাইটা কেমন। ও একটু পাগল টাইপের, রাগের মাথায় তোকে ওইসব বলেছে। দেখ, আমি সবই বুঝি, আমি বাচ্চা না। ও আমাকে ভালোবাসে না রে, ও আমাকে বুঝতেই চেষ্টা করলো না। ওকে আমি এত ভালোবাসি আর ও কিনা আমাকে সহ্যই করতে পারে না। থাকতে পারবো না রে। এই পাগলি, কান্না করছিস কেন? হ্যাঁ, আমার ভাই তোরই হবে। তুই শুধু দেখে যা আমি কি কি করি। তুই শুধু আমার কথা মতো চলবি। দেখ, তুই আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিস না। আমি বুঝতে পারছি তোরও কষ্ট হচ্ছে আমার জন্য, তাই তুই আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিস। আমাকে মিথ্যা সান্ত্বনা দিতে হবে না। আমি ঠিক আছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ও হয়তো আমার কপালে লেখা ছিল না, তাই এমন হয়েছে। প্লিজ আমাকে একটু একা থাকতে দে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে কথা দে তুই উল্টোপাল্টা কিছু করবি না। আর আমি দেখছি তোর জন্য কি করা যায়। আমাকে একটু বিশ্বাস কর। ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করবো।
লক্ষ্মী বান্ধবী আমার। দেখিস, আমার উপর বিশ্বাস রাখ, আমি আমার ভাইকে তোর বানিয়ে দেব। আর থাক, আমি দেখি কি করা যায়। তারপর আমি হামিদকে ফোন করলাম। এই কই তুমি? আমিও তো তোমাকে ফোন করতে চাচ্ছিলাম। কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। আসলে তোমার ভাইয়ের ব্যাপারে তুমি কিছু জানো? সবই জানি, আর আমি এটাও জানি আমার বান্ধবী ওকে কতটা ভালোবাসে, কিন্তু আমার ভাই সেটা বুঝতে পারছে না। হ্যাঁ, সবই বুঝলাম। এখন কি করা যায় বলো তো? আমিও তো সেটাই ভাবছি, কি করে যে ওদের দুজনকে এক করে দেব। আমার ভাইটার যে পরিমাণের রাগ, ও তো একটা গাধা। এর জন্যই তো আমার বান্ধবীর ভালোবাসাটা বুঝতে পারছে না। এখন কিন্তু বেশি বেশি বলে ফেলতেছ। আমার বন্ধু মোটেও এতটা খারাপ না। ও হয়তো এখন জিনিসটা বুঝতে পারতেছে না, তাই এমন পাগলামো করতেছে। দাঁড়াও, আমাকে ভাবতে দাও। আমি একটা প্ল্যান করছি, আইডিয়া। কি? তুমি কি সব প্ল্যান করে ফেলেছো? প্লিজ বলো না। আরে পাগলি, এত হাইপার হচ্ছ কেন? আমার সব কিছু রেডি আছে, তুমি শুধু তোমার বান্ধবীকে নিয়ে পার্কে চলে আসো। আর তোমার বান্ধবী কি আমাদের ব্যাপারে জানে? না, সাহস হয়নি বলার। ভেবেছিলাম ভাইয়ের সাথে ওর বিয়েটা দিয়ে, ওকে দিয়েই আমাদের সেটেলমেন্টটা করাবো, কিন্তু ভাই যে এমন কিছু করবে সেটা আমি ভাবতেও পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে তোমার বান্ধবীকে নিয়ে চলে আসো, তারপর আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি মায়াকে বললাম, মায়া চল তুই আমার সাথে এক জায়গায় যাবি। দেখ, আমার এখন কিছুই ভালো লাগছে না, প্লিজ আমাকে একা থাকতে দে। আরে পাগল, চল না আমার সাথে, দেখ না তোর জন্য ভালো হয় কি না, গিয়ে তো আগে দেখ। আরে তোর বুঝতে পারছিস না কেন? আমার মন মেজাজ ভালো নেই, প্লিজ আমাকে ডিস্টার্ব করিস না। তোকে বলেছি মানে বলেছি, তুই আমার সাথে যাবি মানে যাবি। তোর আর কোনো কথা শুনতে চাই না আমি। যা ফ্রেশ হয়ে রেডি হ, আমার সাথে গেলে তোর জন্যই ভালো হবে। তোর ঠিক আছে, তুই যা, রেডি হয়ে আয়, আমি দেরি করছি। এইদিকে মায়া মন খারাপ থাকা সত্ত্বেও রেডি হয়ে আপুর জন্য ওয়েট করছে। আপু রেডি হয়ে মায়ের রুমে এসে দেখে মায়াও রেডি হয়ে বসে আছে। তারপর আপু মায়াকে নিয়ে আমি যেখানে যেতে বলেছি, মানে হামিদ যেখানে যেতে বলেছে ওখানে যায়। তো ওখানে যাওয়ার পর হামিদকে দেখে মায়া বলতে শুরু করে, কিরে, এই ছেলেটা আবার কি? আর তুই এর কাছে আমাকে কেন নিয়ে আসলি? বলছি বান্ধবী বলছি, কিন্তু কথা দে তুই আমাকে ভুল বুঝবি না। তোর কথা আমি ঠিক বুঝতে পারলাম না, কাহিনী কি বলতো? দাঁড়া বলছি। তারপর আমি সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে মায়া বলতে শুরু করলো, কি এত বড় একটা কাহিনী আমার থেকে বেপালক লুকিয়ে গেলি? কি করব বল, হামিদ আমাকে কসম দিয়েছিল যেন কাউকে না বলি, আর এই জন্যই আমি কাউকে বলতে পারিনি। প্লিজ বান্ধবী, রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তা তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? আর আমি তোদের মাঝখানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে কি করব? আমাকে রেখে আসলেই তো ভালো হতো। আরে গাধি, তোর জন্যই তো এখানে আসা। হামিদ, তুমি যেন কি বলতে চেয়েছিলে আর কি যেন প্ল্যান করেছিলে, বলো তো। আচ্ছা ঠিক আছে, বলছি। তারপর সব প্ল্যান বুঝিয়ে দিলাম। আরে বাহ, অনেক দারুণ প্ল্যান তো। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। উম্মুয়া। এই কি করছো? পাগল হয়ে গেলে নাকি? তোমার পাশে তোমার বান্ধবী আছে, সেটা খেয়াল করেছো? আরে সমস্যা নেই, আমি চোখে দেখি না, অন্ধ। প্ল্যানটা তো ঠিকঠাকই আছে, কিন্তু আমার ভয় করছে, আমি কি পারবো? আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে প্ল্যানটা কী। সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন প্ল্যানটা আসলে কী। তারপর হামিদ বলতে শুরু করলো, আমার বন্ধুকে পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আর আপনি যদি এই কষ্টটা করতে পারেন তাহলেই তো আপনার জন্য ভালো, আর আমাদের জন্য ভালো। আমার জন্য ভালো সেটা বুঝলাম, কিন্তু তোদের জন্য ভালো মানে এটা তো বুঝলাম না। আরে শোন, আমি বুঝিয়ে বলছি। তুই যদি ভাইয়ের বউ হোস, তাহলে তুই আমাদের ব্যাপারটা ভাই আর বাসার সবাইকে ম্যানেজ করাবি। তাহলেই তো আমাদের রাস্তা ক্লিয়ার, আমাদের আর কষ্ট করে কাঠখড় পোড়াতে হলো না। এই জন্যই তো আমাদের জন্যই ভালো। ও, তার মানে এতে তোরও লাভ আছে? এর জন্যই তো বলি, তুই তোর ভাইয়ের বউ বানানোর জন্য এত লাফাচ্ছিস কেন? তারপর আর কি প্ল্যান মোতাবেক সবাই যে যার কাজগুলো করতে লাগলো। এদিকে বাসায় এসে মায়া তার ব্যাগপত্র গুছিয়ে তার বাসায় চলে গেল, আর এদিকে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখতে পেলাম বাড়িটা কেমন যেন অন্যরকম লাগছে। আমি ওসব পাত্তা না দিয়ে আমার রুমে চলে আসলাম। তারপর খাওয়া দাওয়ার জন্য টেবিলে আসলাম। টেবিলে আসতেই মা খাবার দিল, আর দেখলাম আপু আজকে একাই খাবার টেবিলে আসলো।
এটা দেখে আমি মোটেও অবাক হলাম না, কেননা সকালে মায়ের সাথে যে ব্যবহারটা করেছি তাতে যে ও আসবে না আমার সামনে, এটা আমার খুব ভালো করে জানা আছে। আর আপুর দিকে তাকিয়ে দেখলাম আপু আমার দিকে তাকাচ্ছেও না, আর আমার সাথে কোনো কথাও বলছে না। আমিও কোনো কথা না বলে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এভাবেই দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। এখন আমি বুঝতে পারছি যে মায়েকে না দেখে ওকে মিস করা শুরু করে দিয়েছি, কিন্তু সাহস হচ্ছে না আপুকে জিজ্ঞেস করা যে মায়েকে দেখছি না কেন। কি করে জিজ্ঞেস করব? আপু তো আমার সাথে কথাই বলে না। আর ওদিকে হামিদকেও দেখছি কয়েকদিন যাবৎ, মানে ওই দিনের পর থেকে আর কথা বলে না। তারপর আমি আপুকে জিজ্ঞেস করলাম, কী রে আপু, তুই আমার সাথে কথা বলছিস না কেন? কিছু কিছু মানুষের সাথে কথা না বলাই ভালো। মানে কি বোঝাতে চাইছিস তুই? কিছু না, ওইটা তোর বুঝতে হবে না। বুঝলাম, তুই আমার ওপর রাগ করে আছিস। আচ্ছা আপু, তোকে একটা কথা জিজ্ঞেস করি। যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি করো, আমার কাজ আছে। আপু তুই এমন করছিস কেন? আচ্ছা ঠিক আছে, আসলে আপু একটা কথা জানা ছিল, তোর বান্ধবীকে দেখছি না যে, সে কি চলে গেছে নাকি? আরে বা, তুই হঠাৎ আমার বান্ধবীর কথা জিজ্ঞেস করছিস কেন? যেটা জিজ্ঞেস করেছিস সেটা বল, এত কথা করেছিস কেন? হ্যাঁ, তুই যেদিন ওর সাথে খারাপ ব্যবহার করেছিলি সেদিনই ওই বাসা থেকে চলে গেছে। আর এটাও বলে গেছে তোর সাথে আর জীবনেও দেখা করবে না। তুই নাকি ওকে কসম দিয়েছিস যে ওর মুখ দেখলে নাকি তুই সুইসাইড করবি। আরে তখন তো রাগের মাথায় বলেছিলাম, তাই বলে কি একেবারে চলে যেতে হবে? সেটা আমি জানি না, আর তুই বা এখন ওর কথা জিজ্ঞেস করছিস কেন? দরকার আছে, এক কাজ কর আপু, ওর ঠিকানাটা আমাকে দে তো। আমাকে কি তোর পাগল মনে হয়? হ্যাঁ, মেয়েটা অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করেছে, আর এখন কিনা চাইছিস আবার ওকে কষ্ট দিতে? এত বেশি বুঝিস কেন? হ্যাঁ, আমি কি একবারে বলেছি যে আমি তাকে কষ্ট দেওয়ার জন্য যাব? ওর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল, আমি ওকে বলে দেব। তারপরও আমি ওর সাথে তোর যোগাযোগ করিয়ে দিব না। আপু প্লিজ, এত বেশি বুঝিস না, ওর ঠিকানাটা আমাকে দে, যা বলার আমি বলবো। সরি, পারবো না। এটা বলে আপু ওখান থেকে উঠে গেল। উফ, এই আপুটাও না যতা। ভালো মতো বললাম ওর বান্ধবীর ঠিকানাটা দিতে, আর ওর না দিয়ে আমাকে উল্টা কথা শুনিয়ে চলে গেল। থুর ছাই ছাতার মাথা। আর এদিকে আপু, মায়া, কাহিনী তো মনে হয় কিছু একটা ঘটতে চলেছে রে। কেন, কি হয়েছে? তোর ভাইকে কিছু বলেছে? বল না প্লিজ, তাড়াতাড়ি বল। আরে গাধি, এত হাইপার হচ্ছিস কেন? বলতে তো দিবি। তাহলে শোন, সব কিছু খুলে বললাম। তারপর মায়া বলতে শুরু করলো। আই শাকচুনি, তুই ঠিকানা দিলি না কেন? উফ, আমার জানটা মনে হয় আমাকে না দেখে কষ্ট পাচ্ছে, আর তুই কি না ওকে আরো কষ্ট দিচ্ছিস? তোকে তো ইচ্ছে করছে। এজন্যই তো দেয়নি, জানি তুই অল্পতেই রাজি হয়ে যাবি। দেখ, যদি আমাদের কথা ঠিকঠাক মতো না শুনিস তাহলে কিন্তু আর জীবন নিয়েও আমি তোকে হেল্প করব না। আচ্ছা ঠিক আছে বান্ধবী, তুই যা বলবি তাই শুনবো। এখন বল আমাকে কি করতে হবে। একটা কাজ কর, তুই তোর কোনো কাজিনকে নিয়ে আমার ভাইয়ের সামনে দিয়ে ঘোরাঘুরি কর, তারপর দেখি ও কীভাবে সহ্য করে। না বান্ধবী, এটা ঠিক হবে না। ও তো আমার উপরে রেখে যাবে। প্লিজ এমনটা করতে বলিস না। যেটা বলছি সেটাই করবি, যা হবার হবে, বাকিটা আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে। তারপর আর কি, আমি আপুর কাছে কয়েকদিন যাবৎ মায়ের ঠিকানাটা চেয়েছি, বাট ও দিচ্ছে না। এদিকে আমি বুঝতে পারছি যে আমিও মনে হয় মায়াকে ভালোবেসে ফেলেছি, আর তাই তো ওকে না দেখে থাকতে পারছি না। কিন্তু আপু এত নাছোড় বান্দা, কিছুতেই ঠিকানা দিচ্ছে না। এভাবে কয়েকদিন যাওয়ার পর হঠাৎ একদিন দেখতে পেলাম মায়ের মতো কেউ আমার সামনে দিয়ে কার সাথে যেন হাত ধরে হেঁটে যাচ্ছে। এটা দেখার পর আমার মাথায় তো রক্ত উঠে যায়। আমি যখনই ওর দিকে এগিয়ে যাব তখন হামিদ আমার হাতটা ধরে বলতে শুরু করলো, কিরে কই যাচ্ছিস? আর হঠাৎ করে এত রেগে গেলি কেন? বন্ধু দেখ তো, এটা মায়া না, কার যেন হাত ধরে হাঁটছে। তো তাতে তোর কি? ও কার হাত ধরে হাঁটবে না হাঁটবে এতে তো তোর কিছু যায় আসে না। যায় আসে না মানে? অনেক যায় আসে। ও শুধুই আমার, ও কেন অন্যজনের হাত ধরে হাঁটবে? ওকে তো আজকে। কিরে পাগল টাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এটা পাবলিক প্লেস, এখানে এরকম করাটা ঠিক হবে না। তুই তোর মতো বাসায় যা। মানে আমিও কি এমনি এমনি ছেড়ে দেব? ও অন্য কারো হাত ধরে হাঁটবে, ওর তো আমি হাতটাই ভেঙে ফেলবো। তুই ছড় আমাকে। এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। ও তোর মায়া হলো কিভাবে? তুই কি ভুলে গেছিস তুই না ওকে বলেছিলি তুই ওকে ভালোবাসিস না? তাহলে হঠাৎ আজকে এই কথা বলছিস যে?
দেখ বন্ধু, আগে আমি বুঝতে পারিনি যে তাকে আমি ভালোবাসি, কিন্তু যখন থেকে তাকে দেখছি না তখন থেকে আমি রিয়েলাইজ করতে পারছি যে আমি তাকে ঠিক কতটা ভালোবাসি। প্লিজ বন্ধু, কিছু একটা কর, আমি এটা সহ্য করতে পারছি না। আমি তোকে আগেই বলেছিলাম, আমি আগেই আজ করতে পেরেছিলাম যে এমন কিছু একটাই হবে। এখন মনে হয় না আর বলেও কিছু হবে। আমার তো মনে হচ্ছে মায়া ওই ছেলেটাকে ভালোবাসে। দেখিস না, ওই ছেলেটা মায়ের হাত ধরে আছে আর মায়াও কিছু বলছে না। এটা হতে পারে না, মায়া শুধুই আমার, আমার 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 শুধুই আমার। আমি তাকে আর অন্য কারো হতে দেব না। এর জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব, দরকার পড়লে ওকে আমি খুন করব। মাথা ঠান্ডা কর আর তোর রাজেরা কথাবার্তা বন্ধ কর, আর এখন বাসায় যা, বাকিটা আমি দেখছি। তুই আমাকে মাথা ঠান্ডা করতে বলছিস? এদিকে আমার অবস্থা যায় যায়। দেখ বন্ধু, তুই আমাকে ছাড়, আমাকে যেতে দে। তোকে যেটা বলেছি সেটা কর। আমি মায়ের সাথে কথা বলে দেখি ও কি বলে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি বাসায় চলে আসলাম, আর ওইদিকে হ্যালো, একটা তাজা খবর আছে। কি খবর বল? তারপর আমি সব কিছু খুলে বললাম। তোমার ভাই তো আজকে কিছু একটা করে বসতো, যদি আমি না আটকাতাম। সবই বুঝতে পারলাম, এখন আমরা কি করব? তুমি এক কাজ করো, তোমার বাসার লোকজনকে নিয়ে গিয়ে চুপিসারে তোমার ভাই আর মায়ের বিয়ে ঠিক করে আসতে বলো, আর এদিকে বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। তারপর হামিদ আপুর সাথে কথা বলা শেষ করে মায়াকে ফোন করলো। মায়াকে সব কিছু বুঝিয়ে বলল, আর এটা বললো যে আমার সাথে দেখা করার পর কি বলতে হবে। মায়া তো আমার এমন পরিবর্তন দেখে পাগল প্রায়। ওর তো ইচ্ছে করছে এখনই সব বলে দিতে, কিন্তু ওদের কারণে বলতে পারছে না। আর এদিকে বাসায় এসে আমি বাড়ির সব কিছু ভাঙতে শুরু করলাম। আমার এমন কাজকর্ম দেখে আম্মু আব্বু আপু সবাই আমার রুমে আসলো। আমি সবাইকে তাড়িয়ে দিয়ে দরজা আটকে দিলাম, আর ওদিকে আপু সবাইকে সব কিছু বলল। তারপর আব্বু আম্মু আপুর কথা মতো আমাদের বাসায় আমার আর মায়ের বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে ওরা রাজি হতে না চাইলেও মায়া ওদের রাজি করায়, আর বিয়েটাও ঠিক হয়ে যায়। এদিকে হামিদ আমাকে ফোন করে বলছে, বন্ধু, আমি যতটুকু জানতে পারলাম মায়ার বিয়ে ঠিক হয়ে গেছে, আর ওই ছেলেটাই ওর হবু হাজব্যান্ড। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি রাগে কণ্ঠে ওকে বলতে শুরু করলাম, কী বলছিস তুই? ওর বিয়ে ঠিক হয়ে গেছে মানে? ওর বিয়ে শুধু আমার সাথেই হবে, আর অন্য কারোর সাথে না। দেখ, এখন পাগলামি করে কোনো লাভ নেই। যখন সময় ছিল তখন তুই বলতে পারিসনি, এখন তো আর এগুলো বলে কোনো লাভ হবে না। ওর বাসা থেকে ওর বিয়ে ঠিক করে ফেলেছে। ও তোর জন্যই এতদিন বিয়ে করেনি, কিন্তু তুই যেহেতু ওকে না করে দিয়েছিলি তাই ও বিয়ে করতে বাধ্য হয়েছে। এখন তোর এটা চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে। প্লিজ বন্ধু, তুই এমন কথা বলিস না। আমি যে ওকে সেটা পাগল হয়ে যাব। তুই ওকে বোঝা, আমাকে আর একটা সুযোগ দিতে বল। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওর পক্ষে নাকি আর সম্ভব না। তুই ওর সাথে আমার যোগাযোগ করিয়ে দে। আমি ওর সাথে কথা বলতে চাই, দরকার হলে আমি ওর পা পর্যন্ত ধরবো। তারপরেও আমার ওকে লাগবে। প্লিজ বন্ধু, না করিস না। ঠিক আছে, তুই তাহলে পার্কে চলে আয়, আমি দেখি ওকে আনা যায় কিনা। ঠিক আছে বন্ধু, আমি এখনই আসি। আমি যেমন অবস্থায় ছিলাম অমন অবস্থাতেই বাসা থেকে বের হয়ে গেলাম, আর আমার হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে। কেননা তখন রাগের মাথায় আমি কাছে একটা ঘুষি মেরে দিয়েছিলাম, এর কারণেই আমার হাতটা কেটে যায়। আমি খুব তাড়াতাড়ি হামিদের কাছে পৌঁছালাম। হামিদের কাছে পৌঁছে দেখলাম মায়া ওখানে আছে। আমি সাথে সাথে দৌড়ে গিয়ে মায়াকে জড়িয়ে ধরলাম। মায়া আমার এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নিজেকে শক্ত করে মায়া বলতে শুরু করলো, এই, কি সমস্যা তোমার? তুমি হঠাৎ এভাবে আমাকে জড়িয়ে ধরলে কেন? তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি আমার বউকে জড়িয়ে ধরবো, তাতে কার কি? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, তুমি জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ জানি, বিয়ে ঠিক হয়েছে। তো কি হয়েছে? বিয়ে তো আর হয়নি, আর বিয়ে করতে হলে আমাকেই করবে, অন্য কাউকে না। আমাকে কি পাগল পেয়েছো? হ্যাঁ, আর তুমি এইসব আজারে কথাবার্তা বলতে এখানে এসেছো? হ্যাঁ, আর শোনো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। হি শোনা প্লিজ, হ্যাঁ এমন করছে কেন? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে হঠাৎ এমন করছে কেন? প্লিজ, আমার তখন ভুল হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমিও তোমাকে এতটা ভালোবাসি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে একটা সুযোগ দাও। মাফ তো তোমাকে সেই কবেই করে দিয়েছি, বাট এখন আর আমার পক্ষে সম্ভব না তোমার কাছে ফিরে যাও। কেন সম্ভব না? এখনও তো তোমার বিয়ে হয়নি। প্লিজ আমার কথাটা একটাবার ভাবো। আমি তোমাকে না পেলে নিজেকে শেষ করে দেব। তোমার যা খুশি তুমি তাই করতে পারো। একটা সময় আমিও তোমার জন্য ঠিক এরকমই পাগলামি ছিল, পা পর্যন্ত ধরেছিলাম তোমার, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। আর আজ দেখো,
নিয়তি ঠিক তোমাকে সেখানে এনে দাঁড় করিয়েছে। বাট এখন আর আমার পক্ষে সম্ভব না তোকে মেনে নেওয়া। ওই দেখো, আমি তো পিচ্ছি মানুষ, তাই না? আমি না হয় একটা ভুল করেছি, কিন্তু তোমার তো উচিত আমাকে মাফ করে দেওয়া। তুমি তো আমার চেয়ে বড়, বড়রা তো সবসময় ছোটদের মাফ করে দেয়। এসব আজাইরা কথা শোনার আমার সময় নেই। প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এই কি সমস্যা তোর? হ্যাঁ, তোকে বলেছি না আমি তোকে ভালোবাসি, তুই আমার, তুই শুধুই আমার। আর কি যাওয়ার কথা বলছিস? হ্যাঁ, তোকে কোথাও যেতে দেবো না। দেখো, আমাকে মাফ করে দাও। আমার পক্ষে আমার ফ্যামিলির লোকজনকে কষ্ট দেওয়া সম্ভব না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি যে আমার বাবা মাকে কসম দিয়েছি, আমি আমার বাবাকে হারাতে পারবো না। আমার সাথে এমনটা করো না, প্লিজ আমাকে যেতে দাও। ঠিক আছে, যাবি তো যা। মনে রাখিস, তোর বিয়ের দিন আমি তোর বিয়েতে ঠিকই থাকবো। দেখবি আমি কেমন তিলে তিলে তোর চোখের সামনে শেষ হয়ে যায়। তখন আমিও দেখতে চাই তুই কী করে বিয়ে করতে পারিস। এটা বলেই আমি ওখান থেকে চলে আসলাম। বাসায় এসে আবার পাগলামি শুরু করলাম। এভাবে নিজেকে প্রায় শেষ করে দিয়েছি। ঠিক মতো খাই না, ঘুমাই না, আমি প্রায় পাগল হয়ে গেছি। সবাই আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমি কারো কথাই পাত্তা দেই না, কারোর সাথেই কথা বলি না। দেখতে দেখতে অনেক দিন এভাবে চলে গেল। আজ মায়ের বিয়ে। আমিও যথারীতি 1 বোতল বিষ নিয়ে মায়ের বিয়েতে উপস্থিত হলাম। মায়া আর ওই ছেলেটাকে আমার সামনে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছে। আর এইদিকে আমি ওখানেই বিষের বোতলটা পুরোটাই খেয়ে কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করে বসে আছি। আমার চোখগুলো লাল হয়ে আছে। আমার এমন অবস্থা দেখে মায়া আঁতকে ওঠে। এদিকে কাজী সাহেব যখনই মায়াকে কবল বলতে বলবে, তখনই আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার আর কিছু মনেই নেই। আমার জ্ঞান হারানো দেখে মায়া দৌড়ে আমার কাছে আসে আর এসে বলতে শুরু করে, প্রিন্স, 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 কি হলো তোমার? হ্যাঁ প্রিন্স, আমার দিকে তাকো, তাকো আমার দিকে। কি হলো? কথা বলছো না কেন? এই শোনো, কথা বলো। আমি যে তোমার সাথে মজা করছিলাম, আমার বিয়ে তো তোমার সাথেই। এইগুলো তো সব সাজানো ছিল। এই শোনো, এই শোনো, কথা বলো না, প্লিজ কথা বলো আমার সাথে। ভাই, ভাই কি হয়েছে তোর? ওই ভাই কথা বল, প্লিজ কথা বল। হামিদ, হামিদ অ্যাম্বুলেন্স দেখো। ঠিক আছে, আমি এখনই ডাকছি। তোর জন্যই হয়েছে এমনটা। আমি বারবার বলেছিলাম ও কোনো একটা পাগলামি করে ফেলবে, নাটকটা বাদ দে, কিন্তু তুই কোনোভাবেই মানতে চাইছিলি না। দেখ আমার জন্যটার কি হয়েছে। ওর সাথে কিছু হয় আমি তোকে কখনো মাফ করবো না। সব আমার জন্যই হয়েছে রে, আমার জন্যই হয়েছে। আমি বেশি বেশি করে ফেলেছি, আমাকে মাফ করে দে। আমি বুঝতে পারিনি যে আমার ভাইটা এরকম পাগলামি করে ফেলবে। এদিকে মায়া তো আমাকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। ওর কান্না দেখে ওকে কেউ সামলাতেই পারছে না। এদিকে হামিদ অ্যাম্বুলেন্স নিয়ে আসে, আমাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইদিকে মায়ের কান্না তো শেষই হচ্ছে না, আর আমার বোনও কান্না করে যাচ্ছে। মায়া তো বারবার শুধু আমার বোনকে দোষ দিয়ে যাচ্ছে। দীর্ঘ 2 ঘন্টা পর পাকস্থলী থেকে সব বিষ বের করা হয়, আর আমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই আমি পাগলামো শুরু করে দিই, মায়া মায়া বলে। তখন ডাক্তার বাইরে গিয়ে মায়াকে ডেকে আনে। মায়া আমার পাগলামি দেখে বলতে শুরু করে, পাগলামি করো না, এই তো আমি এখানে। তখন আমি মায়ের দিক থেকে মুখ ঘুরিয়ে নিই আর বলতে শুরু করি, তুমি এখানে কেন? তোমার না বিয়ে হয়ে গেছে? আর তুমি এখানে কি দেখতে এসেছো? আমি বেঁচে আছি কি না চিন্তা করো না, এখান থেকে যেতে দাও, তারপর দেখবে আবার নিজেকে শেষ করে দেব। এবার তো আমাকে বাঁচিয়ে নিয়েছো, কিন্তু এর পরের বার আর আমাকে বাঁচাতে পারবে না। আমার এমন কথা শুনে মায়া ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলতে শুরু করে, খবরদার, আর একবার যদি বাধার কথা বলেছিস তাহলে তোকে একদম কচু কাটা করে ফেলবো। জানিস আমি কতটা ভয় পেয়েছিলাম? আর আমি বিয়ে করেছি মানে? হ্যাঁ, বর এখানে শুয়ে আছে আর আমি বিয়ে করবো কার সাথে? মানে কি বলতে চাইছো তুমি? তুমি বিয়ে করনি মানে? এই কথা, তুই যদি এখানে থাকিস তাহলে আমি বিয়ে করবো কার সাথে? আমি এখানে থাকলে তোমার বিয়ে আটকে থাকবে মানে? তাহলে ওই ছেলেটা কে ছিল? কাঁথার ঘরের কাঁথা, ওইটা আমার কাজিন ছিল, আর সব কিছু একটা সাজানো নাটক ছিল। সাজানোর নাটক ছিল মানে? কিছুই তো বুঝতে পারলাম না। কাঁথা, তাহলে শোন। আসলে তুই যেদিন আমাকে ফিরিয়ে দিয়েছিলি আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম। তখন তোর আপু আর হামিদ প্ল্যান করে কিভাবে তোকে আমার বানানো যায়, আর ওই প্ল্যান অনুযায়ী তোর থেকে আমাকে দূরে দূরে থাকতে হয়। আমি অনেক চেষ্টা করেছিলাম, বিশেষ কর, কিন্তু তোর আপু আর হামিদ আমাকে তোর কাছে আসতেই দেয়নি। এটা ভালোই হয়েছে, ওদের কারণেই তোকে আমি পেয়েছি, যদিও তোকে হারাতে বসেছিলাম। ওরে খোদা, তার মানে তোমাদের মনে এই ছিল, আর আমি কিনা নিজেকে শেষ করে দিতে নিয়েছিলাম। আর বিয়ের বিষয়টা? কথা, বিয়েটা আমার তোর সাথেই ঠিক হয়েছিল। তুই তো তার আগেই বিষকে অজ্ঞান হয়ে গেলি।
শেষ পর্যন্ত দেখলিও না যে কার সাথে বিয়ে হবে। কথা কথা। সরি সোনা, আসলে তখন আমার মাথাটাই ছিল না, আর আমি তোমাকে ছাড়া থাকতেও পারতাম না, তাই তো এমনটা করেছিলাম। প্লিজ মাফ করে দাও, তোর কোনো মাফ নেই। প্লিজ মাফ করে দাও, না হলে কিন্তু আবার কিছু একটা। আমাকে আর বলতে দিল না, ও আমার ঠোঁট ছোটা এক করে দিল। এইভাবে কিছুক্ষণ থাকার পর ছেড়ে দিতেই আমি বলতে শুরু করলাম, ওই তুমি কি পাগল হয়ে গেলে? আরেকটু হলে তো মরেই যেতাম। মেরেই তো ফেলবো, তোকে কিস করতে করতে একেবারে মেরে ফেলবো। ও মা, তাই? তাহলে আরেকটা দাও। আমার বলতে দেরি, ওর আরেকটা দিতে দেরি হলো না। এইভাবে অনেকক্ষণ থাকার পর হঠাৎ দরজায় কেউ খক খক করে উঠল। আমরা একে অপরকে ছেড়ে দিয়ে দরজার দিকে তাকিয়ে দেখি হামিদ আর আপু দাঁড়িয়ে আছে। আমাদের দেখে বলতে লাগলো, আস্তে আস্তে, এটা হাসপাতাল, আপনাদের রোম্যান্সের জায়গা না। বাদ দাও না, আমার বন্ধুটা থাক, আর কিছু বলবো না। আমার বন্ধুর তো আবার লজ্জা শরম বলতে কিছুই নেই, তাই তো এখানেই শুরু করে দিয়েছে। ওই তোরা যা তো এখান থেকে। আমি আমার বউয়ের সাথে কী করবো না করবো সেটা কি তোদের বলতে হবে? আর আমার যেখানে ইচ্ছে আমি সেখানে করব, তোরা যা এখান থেকে। দেখেছ, বলেছিলাম না আমার বন্ধুর কোনো লজ্জা শরম নেই। চলো আমরা কেটে পড়ি। এভাবে হাসপাতালে 2 দিন থাকার পর আমাকে ছুটি দিয়ে দেওয়া হলো। তারপর আমার আর মায়ার আর হামিদ আর আপুর বিয়ে একসাথে দেওয়া হলো, কেননা মায়া বাসার সবাইকে বুঝিয়েছে, আপু আর হামিদের ব্যাপারে রাজি করিয়েছে। এদিকে আমাদের 4 জনের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বাসর ঘরে ঢুকতে ভয় করছিল, তারপরও সকল ভয় দূর করে বাসর ঘরে ঢুকে পড়লাম। দেখলাম আমার বউ ঘোমটা দিয়ে বসে আছে। আমি কাছে যেতেই ও আমার দিকে এগিয়ে আসলো, আর কোনো কথা না বলে আমাকে কিস করতে শুরু করলো। তখন আমি বলতে শুরু করলাম, এই কি শুরু করেছে এসব? নিজেকে একটু নিয়ন্ত্রণ করো। কি করে নিয়ন্ত্রণ করবো বলো? অনেক কষ্ট করে নিজেকে এতদিন আটকে রেখেছিলাম, এখন তো আর আটকে রাখতে পারবো না। আরে আটকাতে কে বলেছে শুনি? আগে তো 2 রাকাত নফল নামাজ পড়ে নেই, তারপর তুমি যা করার করো। তারপর আমরা দুজন 2 রাকাত নফল নামাজ পড়ে আমি বিছানায় বসলাম। তখন মায়া আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর কি হতে পারে আপনারা তো তা সবাই জানেন। আজকে মায়া বাসর ঘরে তার স্বামীকে ধর্ষণ করবে, আর এটা কী করে করে সেটা না হয় বিয়ের পরেই জানতে পারবেন। আমার কচি মনে একটা প্রশ্ন, দা যদি লাউয়ের উপর পড়ে তাহলে লাউ কাটে, আর লাউ যদি দায়ের উপর পড়ে তাও তো লাউ কাটে, তাহলে দর্শনটা কে হলো? আপনারা তা কমেন্ট বক্সে বলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গল্পটা এখানেই শেষ করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন হয়েছে।